গল্পের নাম চিত্তবিদ্ধ প্রেমতত্ত্ব। লেখিকা এমিনেহা নয়াদে। পর্ব ৯। ইউনিভার্সিটি অফ লস অ্যাঞ্জেলেসের বিশাল লাইব্রেরি দালানটার সামনে অরা স্থাণুর মতো দাঁড়িয়ে রইল। তার হাতে এখন এক গুচ্ছ নথিপত্র আর আইডেন্টিটি কার্ড, যেখানে বড় বড় অক্ষরে লেখা তার নিজের নাম। ঋত্বিকের বমুয়ার সেই উগ্র ইঞ্জিনের শব্দটা ক্যাম্পাসের বাতাসে প্রতিধ্বনিত হয়ে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, কিন্তু অরার হৃৎপিণ্ডের ধুকপুকানি থামছে না। সে বুঝতে পারছে না এই মানুষটা তার জীবনে আশীর্বাদ হয়ে এল নাকি এক অভিশাপের নীল নকশা নিয়ে। অরা ধীর পায়ে অ্যাডমিশন অফিসের করিডোর ধরে এগোতে লাগল। লস অ্যাঞ্জেলেসের উজ্জ্বল রোদ বড় বড় কাচের জানলা দিয়ে ভেতরে এসে পড়েছে। এই আলো, এই পরিবেশ, সবটাই তার স্বপ্নের মতো ছিল। কিন্তু স্বপ্নের কারিগর যদি হয় ঋত্বিকের মতো এক উন্মাদ, তবে সেই স্বপ্ন কি সত্যিই সুখকর হবে? অরা লাইব্রেরির পাশের এক নির্জন বেঞ্চে গিয়ে বসল। তার মাথায় বারবার ঋত্বিকের সেই শেষ কথাগুলো ঘুরছে, বাজপাখি বানাতে চাই। বাজপাখি তো মুক্ত আকাশে ওড়ে, কিন্তু শিকারী তো তাকে নিজের ইশারায় নিয়ন্ত্রণ করে। ঋত্বিক কি তাকে তেমনি কোনো পোষা শিকারী বানাতে চায়? অরা ফাইলটা খুলে দেখল। সব কিছু অত্যন্ত সূক্ষ্মভাবে সাজানো। এমনকি তার হোস্টেলের রুম নম্বর পর্যন্ত বরাদ্দ হয়ে গেছে। হঠাৎ অরার ফোনের স্ক্রিনটা জ্বলে উঠল। কোনো মেসেজ নয়, এবার সরাসরি কল। স্ক্রিনে কোনো নাম নেই, কেবল একটা অচেনা নাম্বার। অরা জানত এই কলটা কার হতে পারে। ফোনটা কানে নিতেই সেই গম্ভীর, হাস্কি কণ্ঠস্বরটা ভেসে এল। হোস্টেলে পৌঁছেছিস? ঋত্বিকের গলার স্বরটা এখন অনেকটা শান্ত, কিন্তু সেই হুকুমের সুরটা বিন্দুমাত্র কমেনি। অরা একটা দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল। এখনও যাইনি। লাইব্রেরির সামনে বসে আছি। একটা কথা বলুন তো, আপনি আমার ফাইলগুলো কোথা থেকে পেলেন? আর আমার পারমিশন ছাড়া আপনি কেন আমাকে এখানে ভর্তি করালেন? ওপাশ থেকে ঋত্বিকের একটা চাপা হাসির শব্দ শোনা গেল। তোর পারমিশন নিয়ে চললে তুই এখনও ওই ক্যাফেতেই থাকবি। আর ফাইলের কথা বলছিস? তোর নিজের ছায়াটাও তোর সম্পর্কে যা জানে না, আমি তার চেয়ে হয়তো এক কদম বেশি কিছু জানি। হোস্টেলে যা, ব্যাগ গুছিয়ে নে। হোটেলের ম্যানেজারকে বলে দিয়েছি তোর সব জিনিসপত্র বিকেলের মধ্যে হোস্টেলে পৌঁছে যাবে গু। অরা ফুঁসে উঠল। আপনি সত্যিই বেশি করছেন। আমি কি আপনার হাতের কেনা পুতুল? বেশি করছি না প্রেম, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই করছি। শোন, ইউনিভার্সিটির ক্যাম্পাসের বাইরে এক পাও দিবি না। যদি শুনি তুই আবার ওই ক্যাফেতে গিয়েছিস, তবে তোর ব্রাউন সাহেবকে ক্যাফে সমেত পুড়িয়ে দেব। মনে থাকে যেন। অরাকে কিছু বলার সুযোগ না দিয়ে ঋত্বিক আবারও বলল। আর শোনো, কাল ভার্সিটি শেষে আমার জন্য অপেক্ষা করবি। যদি উল্টোপাল্টা জেদ ধরে আগে আগে চলে যাস, তবে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। খট করে কলটা কেটে গেল। অরা ফোনটা হাতের মুঠোয় শক্ত করে ধরে রইল। লোকটার কথা বলার স্টাইলটাই এমন, সব কিছুতে আগুন আর ধ্বংসের হুমকি। সে যেন একাই এই শহরের বিচারক। অরা আর কোনো তর্কে না গিয়ে নিজের হোস্টেলের দিকে রওনা দিল। ইউনিভার্সিটির মেইন গেট থেকে হোস্টেলের পিছঢালা পথটা পাইন আর ওক গাছের ছায়ে ঘেরা। অরা যখন তার বরাদ্দকৃত ব্লুইং ব্লকের সামনে এসে দাঁড়াল, তখন বিকেলের তপ্ত রোদটা ক্রমশই ম্লান হয়ে আসছে। হোস্টেলের ওয়ার্ডেন, এক গম্ভীর চেহারার নারী, অরার হাতে চাবিটা তুলে দিয়ে শুধু এটুকুই বললেন। প্রফেসরের কড়া নির্দেশ ছিল তোমার আসার আগেই যেন সব প্রস্তুত থাকে। ২০৪ নম্বর রুম, দোতলায় উ। অরা সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় প্রতিটি পদক্ষেপে এক অদ্ভুত অস্থিরতা অনুভব করছিল। ২০৪ নম্বর ঘরের সামনে দাঁড়িয়ে সে যখন তালাটা খুলল, তার হাতজোড়া কিঞ্চিৎ কাঁপছিল। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতেই অরা এক মুহূর্তের জন্য পাথরের মূর্তির মতো স্থাণু হয়ে গেল। তার চোখের সামনে যা দৃশ্যমান ছিল, তা কোনো সাধারণ হোস্টেল রুম নয়, বরং লস অ্যাঞ্জেলেসের কোনো পাঁচতারা হোটেলের সুইটের সাথে পাল্লা দেওয়ার মতো এক কক্ষ। দেওয়ালগুলো হালকা আইভরি রঙের, যেখানে সমুদ্রের নীল জলরাশির পেইন্টিংগুলো জীবন্ত হয়ে আছে। কিন্তু যা তাকে সবচেয়ে বেশি বিস্মিত করল, তা হল খাটের উপর সাজিয়ে রাখা সারিবদ্ধ ব্র্যান্ডেড শপিং ব্যাগ এবং ড্রেসিং টেবিলের উপরের সজ্জা। অরা ধীর পায়ে আলমারিটা খুলল এবং তার বিস্ময়ের সীমা রইল না। আলমারি ভর্তি দামি কাপড়ের সমারোহ, সবগুলোই তার প্রিয় নীল, কালো, পার্পেল আর অফ হোয়াইট শেডের। শুধু তাই নয়, প্রতিটি ড্রেস, প্রতিটি জুতো একদম অরার শরীরের মাপে। অরা একটা সিল্কের গাউন হাতে নিয়ে দেখল। তার মনের গহীনে এক ভয়ঙ্কর প্রশ্ন জাগল, ঋত্বিক তার মাপ জানল কিভাবে? তবে কি ওই বাড়িতে থাকা অবস্থায় সে অরার ঘুমের ঘোরেও তার ছায়ার উপর ফিতে দিয়ে মাপ চালিয়েছে?
ইত্তিকের এই সূক্ষ্ম পর্যবেক্ষণ তাকে একই সাথে সুরক্ষিত আর আতঙ্কিত করে তুলল। ড্রেসিং টেবিলের ড্রয়ারটা খুলতেই অরার চোখ আটকে গেল। সেখানে রাখা আছে তার প্রিয় ব্র্যান্ডের সুগন্ধি, এক সেট দামি স্কিন কেয়ার কিট এবং একটা দামি ল্যাপটপ। কিন্তু সবকিছুর মাঝখানে রাখা ছিল একটি নীল মখমলের ছোট বাক্স। অরা কম্পিত হাতে বাক্সটি খুলল। ভেতরে ছিল একটি হীরা বসানো সূক্ষ্ম চেইন, যার ছোট্ট লকেটে খোদাই করা ছিল ইংরেজি অক্ষরে ছোট করে লেখা, প্রেম। অরার শ্বাসপ্রশ্বাস দ্রুত হয়ে উঠল। লোকটা কি পাগল? সে কি বোঝাতে চায় এই উপহার দিয়ে? অরা চেইনটা ছুঁড়ে টেবিলের উপর রাখল। ঠিক তখনই তার নজরে এল খাটের পাশের সাইড টেবিলে রাখা এক জোড়া নতুন লেদার গ্লাভস আর একটা চিরকুট। চিরকুটটা হাতে নিতেই সেই সিডারউডের উগ্র সুবাসটা তার নাসারন্ধ্রে এসে বিঁধল। চিরকুটে কাটা কাটা অক্ষরে লেখ, তোর মাপ নিতে আমায় ফিতে ব্যবহার করতে হয় না প্রেম। তোকে একবার স্পর্শ করাই যথেষ্ট ছিল। সাথেই আরেকটি চিরকুটে লেখা, দ্য কেজ ইজ ওপেন বাট দ্য স্কাই ইজ মাইন। ফ্লাই অ্যাজ হাই অ্যাজ ইউ ক্যান, প্রেম। অরার গায়ের লোম খাড়া হয়ে গেল। সিডারউড আর পুরুষালী সেই পরিচিত সুগন্ধিটা চিরকুট থেকে নাকে আসছে। ইত্তিক কি তবে এখানেও এসেছিল? সে কি এই রুমের প্রতিটি কোণা চেনে? অরার মনে হল সে আসলে মুক্ত নয়, বরং এক বিশাল অদৃশ্য খাঁচার ভেতর তাকে ছেড়ে দেওয়া হয়েছে, যার চাবিকাঠি ঋত্বিকের হাতের মুঠোয়। হোস্টেলের জানালা দিয়ে আসা লস অ্যাঞ্জেলেসের লোনা বাতাস অরার ঘরের প্রতিটি কোণায় ঋত্বিকের দেওয়া সিডারউড পারফিউমের ঘ্রাণ ছড়িয়ে দিচ্ছে। অরা ক্লান্ত শরীরে বিছানায় গা এলিয়ে দিল। সারাদিনের সেই অবিশ্বাস্য ঘটনাপ্রবাহ, ঋত্বিকের সেই উন্মত্ত শাসন আর জোর করে দেওয়া এই রাজকীয় আরাম, সবকিছুই তাকে এক গভীর অবসাদের দিকে ঠেলে দিচ্ছে। ঘুমানোর আগে সে শেষবারের মতো ফোনটা হাতে নিল। বুকের ভেতর এক চিলতে আশা ছিল, হয়তো তার মা অ্যানা উইন্টার্স অন্তত একটা মেসেজ দিয়ে জানতে চাইবেন মেয়েটা এই অচেনা শহরে বেঁচে আছে কিনা। কিন্তু ইনবক্স শূন্য। কোনো নোটিফিকেশন নেই, কোনো সান্ত্বনার বাক্য নেই। অরা ফোনটা অন্ধকার স্ক্রিনের দিকে তাকিয়ে তাচ্ছিলের সাথে কিঞ্চিত হাসল। যে মা নিজের জেদ আর আভিজাত্যকে আগলে রাখতে মেয়েকে আগুনের মুখে ঠেলে দিতে পারেন, তার কাছ থেকে এই মৌনতা প্রত্যাশিতই ছিল। সে ফোনটা বালিশের পাশে ছুঁড়ে দিয়ে চোখ বুঝল। ঋত্বিকের সেই প্রেম সম্বোধনটা কানের কাছে ভো ভো করছিল, কিন্তু ক্লান্তির কাছে সেই বিরক্তিও হার মানল। পরদিন সকালে এক নতুন উদ্যমে অরা নিজেকে প্রস্তুত করল। আজ ইউনিভার্সিটিতে তার প্রথম অফিসিয়াল ক্লাস। ঋত্বিকের দেওয়া সেই নীল শার্ট আর ডেনিম প্যান্টের উপর একটা ধূসর ওভারকোট জড়িয়ে সে সময়মতো আর্কিটেকচার ডিপার্টমেন্টের সেমিনার হলে গিয়ে বসল। চারপাশের ছাত্রছাত্রীদের চঞ্চলতা আর উচ্চস্বরে কথা বলা অরাকে এক মুহূর্তের জন্য স্বস্তি দিচ্ছিল। সে ভাবল, অন্তত ক্লাসের ভেতরে তো সেই উন্মাদ রাইডারের ছায়া তাকে স্পর্শ করবে না। ঠিক 10টায় হলের দরজাটা সশব্দে খুলে গেল। হট্টগোল করা ছাত্রছাত্রীরা নিমেষেই স্তব্ধ। অরা সামনের দিকে তাকিয়েই যেন নিজের অজান্তেই চেয়ারের হাতলটা শক্ত করে চেপে ধরল। তার চোখের মনি স্থির হয়ে গেল। এ কাকে দেখছে সে? ডেস্কের পেছনে এসে দাঁড়িয়েছেন স্বয়ং ঋত্বিক সানাল। কিন্তু এ যেন অন্য কোনো সত্তা। সেই এলোমেলো বন্য চুলগুলো আজ নিখুঁতভাবে সেট করা। পরনে ধবধবে সাদা শার্ট, কালো ফর্মাল প্যান্ট আর তার উপর জড়ানো ধ্রুপদি একটি ব্ল্যাক ট্রেঞ্চ কোট। সবচেয়ে বড় পরিবর্তন তার চোখে, কালো চিকেন ফ্রেমের একটা চশমা তার লুকটাকে পুরো বদলে দিয়েছে। সেই উগ্র রাইডারের বদলে আজ তার মধ্যে ফুটে উঠেছে এক গম্ভীর, প্রাজ্ঞ এবং অত্যন্ত সুপুরুষ প্রফেসরের ব্যক্তিত্ব। অরার হঠাৎ মনে পড়ে গেল, সিলেটে থাকাকালীন ঋত্বিক তাদের কলেজে দুদিন গেস্ট প্রফেসর হিসেবে ক্লাস নিয়েছিল। তার মেধা আর উপস্থাপনা তখন সবাইকে মুগ্ধ করেছিল। কিন্তু এই লস অ্যাঞ্জেলেসে এসে সে যে আবারও সেই পুরনো চেহারায় সামনে দাঁড়াবে, তা অরা যেন ভুলে গিয়েছিল। ঋত্বিক ডেস্কে তার লেদার ব্যাগটা রাখল। তার চশমার আড়াল থেকে সেই নীলবাদামি চোখ দুটো একবার পুরো হোলের উপর বুলিয়ে নীল। অরা ভাবল, এবার হয়তো সে আবার সেই প্রেম বলে ডেকে কোনো পাগলামি শুরু করবে। কিন্তু না। ঋত্বিকের দৃষ্টি অরার উপর দিয়ে বয়ে গেল ঠিকই, কিন্তু সেখানে বিন্দুমাত্র চেনার লক্ষণ নেই। সে অত্যন্ত শীতল এবং পেশাদার কণ্ঠে লেকচার শুরু করল। পুরো 1 ঘণ্টা ঋত্বিক এমন এক ভাবমূর্তি বজায় রাখল যে কারোর সাহস হল না একটা অতিরিক্ত কথা বলার। তার প্রতিটি শব্দ ছিল তীরের মতো তীক্ষ্ণ আর গানগর্ভ। আর্কিটেকচারের কঠিন তত্ত্বগুলো সে যেভাবে ব্যাখ্যা করছিল, তাতে পুরো ক্লাসের ছাত্রছাত্রীরা যেন মন্ত্রমুগ্ধ হয়ে রইল। কিন্তু অরার ভেতরে তখন এক ভিন্ন ঝড় বইছে।
যে মানুষটা কাল রাতেও অরার কবজি চেপে ধরে দাবি করছিল চাই তো শুধু তোকেই, যে মানুষটা অরাকে জোর করে হোস্টেলে পৌঁছে দিয়ে অধিকার খাটাল, সে আজ ভরা ক্লাসে অরাকে দেখেও চিনল না। তার সেই পাগলামি, সেই উগ্রতা কোথায় গেল? ইত্তিক সানাল কি তবে দ্বৈত সত্তার অধিকারী? নাকি সে অরাকে নিয়ে কোনো নতুন মনস্তাত্ত্বিক খেলায় মেতেছে? লেকচার শেষ করে ঋত্বিক যখন নিজের বইগুলো গুছিয়ে ব্যাগটা কাঁধে নিল, তখনও সে একবার অরার দিকে ফিরে তাকাল না। সে অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে হল থেকে বেরিয়ে গেল, যেন অরা তার কাছে আর 10টা সাধারণ স্টুডেন্টের মতোই একজন। অরা স্তব্ধ হয়ে নিজের ডেস্কে বসে রইল। তার ভেতরে এক অদ্ভুত অপমানবোধ আর বিস্ময় দানা বাঁধছে। কত বড় বিচিত্র আর অদ্ভুত এই লোকটা! কাল রাতে যে ছিল এক বন্য শিকারী, আজ সে এক গম্ভীর অধ্যাপক। ইত্তিক সানাল নামক এই রহস্যটা ভেদ করা অরার জন্য ক্রমেই দুঃসাধ্য হয়ে উঠছে। ভার্সিটির গেট থেকে হোস্টেলের পাইন ঘেরা নির্জন পথটা আজ বড্ড দীর্ঘ মনে হচ্ছে অরার কাছে। মাথার ভেতর প্রফেসরের বেশে থাকা সেই গম্ভীর ঋত্বিকের প্রতিটা শব্দ কাটার মতো বিঁধছে। ক্লাসে তার সেই নির্বিকার চাহনি অরাকে যতটা না অবাক করেছে, তার চেয়েও বেশি করেছে অপমানিত। নিজেকে বড্ড তুচ্ছ মনে হচ্ছিল তখন। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে। ক্যাম্পাসের মূল ভিড়টা পেছনে ফেলে অরা বনের ছায়াঘেরা সরু রাস্তাটিতে পা বাড়াল, ঠিক তখনই পেছন থেকে সেই পরিচিত ভারী পদশব্দ আর সিডারউডের উগ্র ঘ্রাণটা বাতাসের ধাক্কায় নাকে এল। অরা মুখ ঘোরানোর আগেই তপ্ত এক নিঃশ্বাস তার কানের লতি স্পর্শ করল। প্রেম! বলেছিলাম না ক্লাস শেষ করে গেটের বাইরে অপেক্ষা করবি? অবাধ্য হওয়ার শখ কি আজও মেটেনি? অরা থমকে দাঁড়াল। পেছনে ফিরতেই দেখল ঋত্বিক দাঁড়িয়ে আছে। তবে এখন আর চোখে সেই চশমা নেই, ট্রেঞ্চকোটটা হাতের ভাঁজে রাখা, শার্টের উপরের দুটো বোতাম খোলা। সেই প্রফেশনাল লুকের আড়ালে থাকা বন্য পুরুষটা আবারও বেরিয়ে এসেছে। অরা কিছুটা বিরক্ত হয়ে তেছরা স্বরে বলল, চিনতে পারলেন তাহলে? ক্লাসে তো এমন ভাব করছিলেন যেন আমি আপনার বাগানে ফুটে থাকা কোনো অচেনা ঘাসফুল। আমাকে তো চেনেনই না আপনি, তাই না? ইত্তিক এক পা এগিয়ে এল। অরার চোখের খুব কাছে নিজের তীক্ষ্ণ দৃষ্টি নিবদ্ধ করে কিঞ্চিত বাঁকা হাসল। অরার দিকে ঝুঁকে হাসকি টোনে বলল, ক্লাসরুমটা আমার কর্মক্ষেত্র, প্রেম। সেখানে আমি গান বিলাই, পাগলামি নয়। আর তুই কি চেয়েছিলি? সবার সামনে তোকে কোলে তুলে নিয়ে ডিক্লেয়ার করব যে তুই আমার? অরা ভ্রু উঁচিয়ে তাকাল। ইত্তিক ক্ষীণ হেসে কিছুটা বুঝিয়ে বলল, প্রেম আমার। ক্লাসরুমটা আমার প্রফেশনাল টেরিটরি, সেখানে তুই শুধুই একজন স্টুডেন্ট। এটা তো তোকে বুঝতে হবে, আমি মিক্স আপ করা পছন্দ করি না। কিন্তু এর মানে এই নয় যে আমি তোকে ইগনোর করছি। ইউ নো ভেরি ওয়েল, আমার নজর থেকে তোর এক চুল নড়াচড়াও এড়ায় না গে। অরা কিছুটা বিরক্তি নিয়ে ভ্রুকুটি করে বলল, আপনি কি চান বলুন তো? ইত্তিক তার কথার উত্তর না দিয়ে আচমকা ঠোঁট কামড়ে নিঃশব্দে হেসে ফেল। রমণীর দিকে ঝুঁকে পড়া এই উন্মাদ পুরুষের হাসিতে অরা স্তব্ধ হয়ে গেল। সিল্কি চুলগুলো কপালে এসে চোখের উপর ছেয়ে আছে, হাসির তালে লোকটার বাগালে খানিকটা টোলও পড়েছে। এটা তো আগে সে কখনো খেয়ালও করেনি। আশ্চর্য! ছেলেদের হাসিও কি এত চমৎকার হতে পারে? অরার হৃৎস্পন্দনও সে হাসিতে থমকে গেল। অরার নিজের মুগ্ধতা ও বিস্ময়কে ঢাকা দিয়ে নিজেকে তটস্থ করে রুক্ষ স্বরে বলল, আশ্চর্য! এভাবে হাসছেন কেন? ইত্তিক তার প্রশ্নের উত্তর দিল না। আচমকা হাসকি টোনে ধীরসুরে গেয়ে উঠল, তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকব? ভালোবেসে যাব ওগো যত দিন বাঁচব। হেসো না তুমি, জেনে রাখো তা। বলে তো দিয়েছি আমি হৃদয়ের কথা। আপনার কি নিজের কোনো কাজ নেই? সারাদিন আমার পেছনে কেন সময় নষ্ট করছেন? ইত্তিকের খামখেয়ালি কাণ্ডে অরা গম্ভীর হয়ে বলল। ইত্তিক অরার কথার জবাবে অদ্ভুতপূর্বক হাসল। তার সেই নীলবাদামি চোখ দুটোয় এক মুহূর্তের জন্য তাচ্ছিল্য খেলে গেল। আমার কাজ কি সেটা তো তুই কাল বিকেলেই দেখেছিস। আর সময় নষ্ট করার কথা বলছিস? লস অ্যাঞ্জেলেসে আমার সময়ের দাম আকাশচুম্বী, সেটা তোর জন্য বরাদ্দ করেছি, কৃতজ্ঞ থাক ইডিয়াট গে। অরা তাচ্ছিলের হাসি হাসল। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। এক মুহূর্তে আপনি অত্যন্ত সোফিস্টিকেটেড প্রফেসর, আর পরের মুহূর্তেই এমন বন্য ব্যবহার। কি চান আপনি আমার কাছে? ইত্তিক অরার কবজিটা সজোরে চেপে ধরল। তার স্পর্শে ব্যথার চেয়েও বেশি ছিল এক অপ্রতিরোধ্য অধিকারবোধ। সে অরার খুব কাছে মুখ নিয়ে এল, যাতে অরা তার সিডারউড আর মেন্থলের কড়া সুগন্ধিটা অনুভব করতে পারে। আমি কি চাই সেটা তুই অলরেডি জানিস, প্রেম আমার।
আপাতত একটা কাজ কর, ইউ আর কামিং উইথ মি টু দ্য মল। এখনই কি অভিব্যক্তি নমনীয় অথচ কণ্ঠস্বর চাপা ও দি। অরার আগে গজগজ করতে করতে বলল। বললেই হল। যাব না আমি আপনার সাথে কোথাও। প্রেম, মাথা গরম করিস না আমার। তোর সাথে তর্ক করার মুডে নেই আমি। আমি যা চাইব তুই তাই করবি। যখন যেটা বলবো সেটাই শুনবি। অবাধ্য হলে থাপড়ে গালের সবটা হাড়হাড্ডি ভেঙে দেব, স্টুপিড। হুট করে এমন আচরণে ওরা বিস্মিত। ঋত্বিক থামল, ভারী ভারী শ্বাস ফেলে হুট করেই আবার নরম স্বরে অধিপত্য দেখিয়ে বলল। আর শোনো, ওই পেন্ডেন্টটা যেন কাল তোর গলায় দেখি। উপহার প্রত্যাখ্যান করা আমার দুশ্মনদের স্বভাব, তোর নয়। এতক্ষণ চুপ রইলেও এবার ওরা নিজেও রাগে গজগজ করে উঠল। নিজের দিকে ঝুঁকে থাকা, তার চেয়েও হাতখানেক লম্বা মানুষটার সামনে সে পুরো রাগ ঝেড়ে দিয়ে বলে উঠল। অতিরঞ্জিত কথা বলবেন না। আপনার এই দ্বৈতসত্তা আমার একদম সহ্য হচ্ছে না। একবার প্রফেসর, একবার রাইডার, একবার রক্ষক, আরেকবার উগ্রুন্মাদ, আদতে আপনি কি? ঋত্বিক ওরার কথার কোনো উত্তর দিল না। হুট করেই আবারও তার চোয়াল শক্ত হয়ে উঠল। হঠাৎ সে ওরার খুব কাছে এসে তার হাতখানা সজোরে চেপে ধরল। আবারও সেই পরিচিত দানবীয় টান। মুহূর্তের মাঝেই লোকটার হয়ে যায় কি? ওরা ব্যথায় কুকরে উঠে বলল। আহ! ছাড়ুন, লাগছে আমার। চুপ! ঋত্বিকের ধমকে ওরা স্তব্ধ হয়ে গেল। ঋত্বিক তাকে এক প্রকার টেনেই পার্কিং লটের দিকে নিয়ে যেতে যেতে বলল। অনেক কথা বলেছিস তুই। এখন আমার সাথে শপিং মলে যাবি। ওরা নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করে বলল। না, যাব না। কেন যাব? আপনি তো অলরেডি হোস্টেলের রুম ভরে দিয়েছেন দামি দামি সব ড্রেসে। জুতো থেকে পারফিউম, কিছুই তো বাকি রাখেননি। আর কি দেবেন? এবার কি আস্ত একটা শপিং মল আমার নামে লিখে দেবেন? ঋত্বিক বাইকের কাছে গিয়ে থামল। ওরাকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে অত্যন্ত শান্ত হারহিম করা স্বরে বলল। ওইসব তোকে দিয়েছি তোর প্রয়োজন মেটাতে, আমার শখ মেটাতে নয়। আজ যা কিনব তা তুই আমার জন্য পরবি গু। ওরা জেদ ধরে বলল। আমি আপনার কোনো শখ পূরণের পুতুল নই যে আপনার শখ পূরণ করব। আমি যাব না গি। ঋত্বিক ওরার কোমরে এক হাত দিয়ে তাকে বাইকের ফুয়েল ট্যাঙ্কের সাথে চেপে ধরল। তার চোখ দুটো এখন নীলচে আগুনের মতো জ্বলছে। যেতে তো তোকে হবেই। তুই কি ভালোবেসে যাবি নাকি ঘাড়ধাক্কা খেয়ে সেটা তুই ডিসাইড কর। ইউ নো হোয়াট প্রেম, আমি যখন কিছু চাই তখন পুরো পৃথিবী একদিকে থাকলেও আমি সেটা ছিনিয়ে নিই। আর তুই তো কেবল রক্তমাংসের একটা মানুষ গে। ওরা ঋত্বিকের পসেসিভ বিরক্তিটা টের পেল। এই লোকটা তাকে শান্তিতে বিন্দুমাত্র শ্বাস নেওয়ার জায়গা দিতে চায় না। সে যেমন ওরার পড়াশোনার দায়িত্ব নিয়েছে ঠিক তেমনি সে চায় ওরার প্রতিটা মুহূর্ত তার নিয়ন্ত্রণে থাকুক। অসহ্যকর একটা মানুষ। এক সেকেন্ড, সবকিছুর একটা লিমিট থাকে। হুটহাট এসব আচরণ করার মানে কি? আর আপনি এখনও নিজের সম্পর্কে ঠিকঠাক কিছুই বলেননি। জানতে চাইলেও উত্তর দেন না। মোট কথা, আমি তো আপনার সম্পর্কে সেভাবে কিছু জানিই না। তাহলে আমায় এটা বলুন, আমি কেন এমন আহাম্মকের মতো আপনার সব কথা শুনতে রাজি হব? নিজের মতো সাইকো পেয়েছেন আমায়? ওরার তেছরা কথাতেও ঋত্বিক নিজেকে সংবরণ করে নিল। রাগটা খানিক দমিয়ে চাপা স্বরে বলল। তো বল, আমায় ব্যাপারে কি জানতে চাস? সবার আগে তো এটা জানতে চাই যে আপনাকে বারবার নিষেধ করার পরও আপনি আমায় ঠিক কোনো কারণে প্রেম বলে ডাকেন। এর কারণ কি বলুন? ঋত্বিক ললাটে ভাঁজ ফেলে গাম্ভীর্যের সাথে মাথা চুলকে বলল। এখনই এসব না জানলে হয় না? না, হয় না। আমি এখনই জানতে চাই। বলুন আমায় কেন সবসময় প্রেম বলে ডাকেন? কারণ আমার ভালো লাগে গু। ঋত্বিকের সোজাসাপটা জবাব। ওরা ভ্রু কুঁচকে ফেলে। আমি এটা শুনতে চাইনি। আমি জানি শুধু ভালো লাগার জন্য আপনি আমায় প্রেম সম্বোধন করেন না। এর পেছনে আরও কোনো কারণ আছে কি? তবে তুই বল, সেটা কি কারণ? আশ্চর্য, আমি কি করে বলবো? আপনি কিন্তু আবারও কথা ঘুরাচ্ছেন। ওরা ভ্রু উঁচিয়ে উঁচিয়ে জিজ্ঞাসা করছে। ঋত্বিক একমনে তার দিকে কিছুক্ষণ চেয়ে থাকার পর হুট করেই নিজের ভারী কি আদেশ ছুড়ে দিল। তুই এই মুহূর্তে বকবক বন্ধ করে আমার সাথে না গেলে তোর কানের নিচে এমন এক থাপ্পড় দেব যে তারপর থেকে দেখবি তোর আশেপাশের সব কিছু এমনিতেই ঘুরছে গু। ওরা স্তব্ধ হয়ে গেল ঋত্বিক হঠাৎ এই আচরণে। তাকে কিছু বলার সুযোগ না দিয়েই ঋত্বিক আবারও দাঁতে দাঁত চিবিয়ে বলল।
এখন বল যাবি কি না। ওরা কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে থাকার পর অবশেষে অসহায়ের মতো হৃত্বিকের সেই নিরেট ব্যক্তিত্বের সামনে মাথা নত করল। চলুন, ওরা নিচু স্বরে বলল। হৃত্বিক এক চিলতে বিজয়ের হাসি হাসল। চাপা স্বরে গম্ভীর্য মিশিয়ে বলল, গুড গার্ল। নেক্সট টাইম আমার অবাধ্য হয়ে মেজাজ খারাপ করার আগে থাপ্পড় খাওয়ার কথাটা মাথায় রাখিস। হৃত্বিক বাইকে চড়ে বসল। কালো হেলমেটটা ওরার দিকে এগিয়ে দিয়ে অত্যন্ত ডোমিনেটিং স্বরে আদেশ ছুড়ল, হেলমেটটা পর আর আমায় শক্ত করে ধরে বস। ড্রামা করতে গিয়ে রাস্তায় পড়ে হাত পা ভাঙলে আমার কিছুই করার নেই গিউ। ওরা নিরুপায় হয়ে বাইকের পেছনে বসল। তবে হেলমেটটা পরল না। দাঁতে দাঁত চিপে বিড়বিড় করল, অসভ্য। সে হেলমেট না পরায় হৃত্বিক ভ্রু কুঁচকে বলল, কি হল? আবারও অবাধ্য হচ্ছিস? হেলমেট না পরতে বললাম। পরব না আমি, ওটা পরলে দম বন্ধ লাগে আমার। হৃত্বিক আর কথা বাড়াল না। শেষবারের মতো কেবল হুকুম ছুঁড়ে বলল, তাহলে শক্ত করে জড়িয়ে ধর আমায়। একবার হারিয়েছি তোকে, বারবার হারাতে পারব না গি। ওরা স্তম্ভিত হল তার কথায়। হৃত্বিক এই কথা দিয়ে আসলে কি বোঝাতে চাইল? বাইক স্টার্ট দিতেই সেই পরিচিত গগনবিদারী গর্জন চারপাশ কাঁপিয়ে তুল। হৃত্বিক সজোরে এক্সিলারেটরে মোচড় দিতেই বাইকটা তীরের মতো সামনে ছুটে চল। গতির তীব্রতায় ওরা টাল সামলাতে না পেরে হৃত্বিকের শক্ত চওড়া পিঠে দুহাতে জড়িয়ে ধরতে বাধ্য হল। মুহূর্তেই তাতে হৃত্বিকের ঠোঁটের কোণে এক চিলতে তির্যক হাসি ফুটে উঠল। বাতাসের ঝাপটা আর ইঞ্জিনের কম্পন ওরার শরীরের প্রতিটি কোষে এক অদ্ভুত শিহরণ জাগাচ্ছে। হৃত্বিক সাইড মিররে ওরার ভীতু আচ্ছন্ন মুখটা একবার দেখে নিয়ে গতি আরও বাড়িয়ে দিল। লস অ্যাঞ্জেলেসের হাইওয়েতে সে তখন একাই এক রাজা। অন্যদিকে ওরার মনে হচ্ছে এই গতি তাকে আর হৃত্বিককে পৃথিবীর সব নিয়ম থেকে দূরে কোনো এক বন্য দিগন্তে নিয়ে যাচ্ছে। অদ্ভুত এক পাগলাটে অনুভূতি। এই অনুভূতি আগে কখনো তার জীবনে আসেনি। সম্মুখ ও চারপাশ হতে ধেয়ে আসা দমকা বাতাস উপেক্ষা করেই তারা ছুটে চলেছে। পুরো পৃথিবী যেন থমকে দাঁড়িয়েছে আর তারা দুজনই কেবল সমগ্র বিশ্বে রাজস্ব করছে। কি এক বন্য আনন্দদায়ক অনুভূতি! ওরা মনের অজান্তেই হৃত্বিকের পিঠ দুহাতে নিবিড়ভাবে পেছন থেকে জড়িয়ে ধরল। সুপুরুষের বলিষ্ঠ পিঠে নিজের নাকমুখ ঠেকাতেই সেই সিডারউড ও উগ্রপুরুষালী সুগন্ধি তার নাকে তীব্রভাবে আছড়ে পড়ল। ওরা কিছুটা চমকে উঠে অচিরেই মুচকি হাসল। দুবার সেই ঘ্রাণ টেনে নিতে হৃত্বিকের প্রশস্ত পিঠে নাক ঘষল। সবটাই যেন তার মনের অজান্তেই ঘটছে। কিভাবে তা ওরা নিজেও হয়তো জানে না। এটা কেমন জাদুকরী সম্মোহন তা ওরার বোধগম্য নয়। হিত্ত! ওরার কণ্ঠে বেপরোয়া হয়ে ওঠা হৃত্বিক কিছুটা স্তিমিত হল। তবুও নিজের গাম্ভীর্য বজায় রেখে আওড়াল, আপনাকে ধন্যবাদ। কিসের জন্য? আমাকে আমার জীবনের শ্রেষ্ঠ অনুভূতিটুকু উপহার দেওয়ার জন্য। শ্রেষ্ঠ অনুভূতি? আমাকে জড়িয়ে ধরে আছিস, এটা তোর জীবনের শ্রেষ্ঠ অনুভূতি? ওরার হুঁশ ফিরল এবার। থতমত খেয়ে নিজের অবস্থান বুঝে দূরে সরতে যাবে, ঠিক তখনই হৃত্বিক রাইড করা অবস্থাতেই পেছন হতে রমণীর হাত চেপে ধরল। নরম হাতটা হেঁচকা টানে টেনে নিয়ে নিজের কোমরের সাথে মিশিয়ে ধরল। ওরাও আর কিছু বলার সুযোগ পেল না। শুধু কিছুটা মুহূর্ত চুপচাপ থাকার পর ওরা স্মিত গলায় বলল, আমার আগে কখনো বাইকে ওঠা হয়নি। আপনার সাথেই প্রথম। বাইক আমার খুব একটা পছন্দ ছিল না। অত্যন্ত উগ্র বেপরোয়া কিছু মনে হতো। কিন্তু এখন আমার সেই ভাবনায় বেশ পরিবর্তন ঘটেছে। এই জন্যই বলছিলাম আপনাকে ধন্যবাদ আমাকে এই নতুন অনুভূতি, মুগ্ধ মুহূর্তটুকু উপহার দেওয়ার জন্য। মিনিট 15 পর তারা লস অ্যাঞ্জেলেসের সবচেয়ে বিলাসবহুল শপিং মল দ্য গ্রোভের সামনে পৌঁছাল। বাইক থেকে নামতেই হৃত্বিক ওরার হাতটা নিজের হাতের মুঠোয় এমনভাবে আঁকড়ে নিল, যেন সে বিশ্বব্রহ্মাণ্ডের সবচেয়ে দামি কোনো মূল্যবান রত্ন আগলে রাখছে। মলের ভেতর হৃত্বিকের হাঁটার ভঙ্গি আর শির দ্বারা উঁচিয়ে চলা আভিজাত্য দেখে কাস্টমার থেকে শুরু করে স্টাফ সবাই একবার করে ফিরে তাকাচ্ছিল। ওরাও বিষয়টা ভালোমতোই খেয়াল করল। অবশ্য মানুষটা তো এমনই। একবার তার উন্মাদনার মোহে ডুবে গেলে ফিরে যাবার পথ খুঁজে পাওয়াটা বোধহয় অসম্ভব। হৃত্বিক ওরাকে নিয়ে শুরুতেই নামি দামি ব্র্যান্ডের আউটলেটে ঢুকতে শুরু করল। ওরা যে জিনিসের উপর একবার নজর ফেলছে বা নিছক কৌতূহলে যেটা ছুঁয়ে দেখছে, হৃত্বিক কাল বিলম্ব না করে স্টাফকে ডেকে সেই কমান্ড দিচ্ছে, প্যাক দিস ইন হার সাইজ অ্যান্ড দ্যাট ওয়ান টু। ওরা রীতিমতো বিস্মিত ও বিরক্ত। তার হাতে ইতিউতি থাকা সব ব্যাগ এখন স্টাফরা বয়ে নিয়ে বেড়াচ্ছে।
সে হৃত্বিকের সামনে গিয়ে দাঁড়িয়ে পথ আটকাল। অত্যন্ত বিরক্ত হয়ে ধমকের সুরে বলল, আপনার টাকা কি হঠাৎ করে মাটি ফুঁড়ে বেরিয়েছে? আপনার টাকা কি এত বেশি হয়েছে যে এভাবে একের পর এক অপ্রয়োজনীয় জিনিস কিনছেন? কী সব পাগলামি শুরু করেছেন আপনি? পুরো শপিংমল কিনে বাড়ি নিয়ে যাবেন নাকি? হৃত্বিক নির্বিকারে দাঁড়াল। সে নিজের হোয়াইট শার্টের কলারটা দুহাত দিয়ে সামান্য উঁচিয়ে ঠিক করল। তার চোখে সেই চেনা উদ্ধত চাহনি। সে অরার খুব কাছে ঝুঁকে এসে ফিসফিস করে হাসকি টোনে বলল, হ্যাঁ, আমার টাকা বেশি হয়েছে। সো হোয়াট? এই লস অ্যাঞ্জেলেসে হৃত্বিক স্যানালের ব্যাংক ব্যালেন্স মাপার মতো স্কেল এখনও তৈরি হয়নি। সো কিপ কোয়াইট, জাস্ট পছন্দ কর আর বল কি লাগবে তোর গো। ওরা অসহায়ের মতো মাথা নাড়ল। বুঝেছি, আপনার অঢেল টাকার পাহাড়। তাই টাকাকে টাকা মনে করছেন না। কিন্তু এত অপ্রয়োজনীয় জিনিস কেনার কি সত্যিই কোনো মানে হয়? অপচয় করা তো ঠিক নয়। আপনি জানেন, গতবার শান ভাইয়া আমাকে একটা পার্পেল গাউন দিয়েছিল, ওটাও বেশ সুন্দর ছিল আর মার্জিত ছিল। অরার মুখে শানের নাম, সঙ্গে আবার তারই প্রশংসা শুনতেই হৃত্বিকের চোয়াল শক্ত হয়ে উঠল। তার চোখে এক মুহূর্তের জন্য নীলচে আগুনের স্ফুলিঙ্গ খেলে গেল। ভাবগাম্ভীর্য সেই একই গম্ভীর রেখে বলল, ওই পার্পেল গাউনটা শান দেয়নি, ওটা স্টাফ দিয়ে আমিই পাঠিয়েছিলাম। শানের ওই ক্ষমতা নেই যে তোকে এক সুতো কাপড় উপহার দেওয়ার সাহস দেখাবে গু। অরা বিস্ময়ে পাথর হয়ে গেল। সেই পার্পেল ড্রেসটাও হৃত্বিকের দেওয়া ছিল। তার মানে সে শুরু থেকেই প্রতিটি পদক্ষেপে অরার জীবনকে নিয়ন্ত্রণ করছিল। অরা ভ্রু উঁচিয়ে জেদ ধরে বলল, কেন? শান ভাইয়া তো আপনারই বন্ধু, তাতে সমস্যা কি? তিনি যদি ভালোবেসে কিছু দেনও, তাতে আপনার এত পসেসিভনেস কেন? হৃত্বিক এবার অরার দিকে মুখ ফেরাল। রমণীর কপালে নিজের তপ্ত আঙুল ঠেকিয়ে অত্যন্ত গম্ভীর গলায় হাড়হিম করা স্বরে বলল, বিকজ আই ডোন্ট শেয়ার মাই লাক্সারি উইথ মাই ফ্রেন্ডস অর সামওয়ান এলস। যা আমার তা শুধুই আমার। আমার প্রপার্টিতে অন্য কারো ন্যূনতম হস্তক্ষেপও আমাকে নিয়ন্ত্রণহীন উন্মাদ করে তোলে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড ইট ভেরি ওয়েল হোয়াট আই এম সেইং। অরা স্থির হয়ে দাঁড়িয়ে রইল। হৃত্বিকের এই সরাসরি শাসানো স্বীকারোক্তি তাকে যেন বাকরুদ্ধ করে দিয়েছে। হৃত্বিক ক্যাশ কাউন্টারের দিকে ধীর পায়ে এগিয়ে যেতে লাগল। দুহাত প্যান্টের পকেটে গুজে অত্যন্ত নির্বিকার এক ভঙ্গিতে এগাচ্ছে সে। কিন্তু অরা যেন থমকে দাঁড়িয়েছে। আর পেছনের দিকে না ফিরেই হৃত্বিক তাকে লক্ষ্য করে অত্যন্ত হাসকি টোনে বলল, আরও কিছু লাগলে নিয়ে নে, নয়তো চল। এবার ফিরতে হবে গু। অরা ভারী শ্বাস ফেল, হৃত্বিককে অনুসরণ করে এগোতে লাগল। মনে মনে অস্থির হয়ে উঠতেই বিড়বিড় করে বলল, এই লোক একদিন সত্যি সত্যি আমায় পাগল বানিয়ে পাগলাগার্দে ছেড়ে আসবে গু। গল্পটা কেমন লাগলো অবশ্যই বলে যাবেন।